নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প, মাসির বাড়ি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প, মাসির বাড়ি। নবাবগঞ্জে পৌঁছে সে শুনল মাদলপুরের শেষ বাস সন্ধেবেলা ছেড়ে গিয়েছে। রাতে ওদিকে যাওয়ার যানবাহন বলতে কিছু নেই। শুনে অগাধ জলে পড়ল গয়ারাম। ট্রেনটা 3 ঘন্টা লেট না করলে এতক্ষণে তার মাসির বাড়িতে পৌঁছে বিকেলের ফলার সেরে ওঠার কথা। খিদেও বড় কম পায়নি। মাত্র 22 বছর বয়স। গোবিন্দপুর গাঁ থেকে টানা 3 মাইল হেঁটে এসে ট্রেন খারাপ। রাস্তায় একটু বাদাম ভাজা ছাড়া আর কিছুই জোটেনি। পয়সা বেশি নেইও সঙ্গে। রাস্তায় চড়ে ডাকাতে কেড়ে নেবে বলে মা রাস্তা খরচটুকু ছাড়া আর মাত্র 5 টাকা দিয়েছেন। অবশ্য মাসির বাড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই, কিন্তু পৌঁছনো নিয়েই চিন্তা। তার মাস্তুতো দাদা কালীশঙ্করের বিয়ে। কাল ভোরবেলা বরযাত্রীরা বর নিয়ে রওনা হয়ে যাবে। কালীদার ভাবি শ্বশুরবাড়ি নাকি 1 বেলার পথ। খানিকটা নৌকোয় গিয়ে তারপর হাঁটা পথ। অবশ্য বরযাত্রীদের জন্য গরুর গাড়ি আর বরের পালকিও থাকবে। আর বরযাত্রী যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে আসা। মাসি পই পই করে আসার জন্য চিঠি লিখেছেন। নবাবগঞ্জ জায়গাটা মন্দ নয়। দোকান বাজার আছে, স্টেশন আছে, পোস্ট অফিসও আছে। মাদলপুর অবশ্য নিকষী গাঁ। নবাবগঞ্জ আর মাদলপুরের মাঝখানে একখানা পেল্লায় জলা জমি আছে। লোকে বলে পেতনির জলা। ভূত প্রেতের কথা ছেড়ে দিলেও এই শীতে সন্ধ্যের পর রোজই বাঘ বের হয়। কমলপুরের জঙ্গল থেকে বুনো কুকুরের ঝাঁকও কখনো কখনো হানা দেয়। তারা বাঘের চেয়েও ভয়ঙ্কর। বাজারের প্রান্তে অশ্বত্থ গাছটার তলায় বাঁধানো চাতালে বসে যখন গয়ারাম 7-5 ভাবছে, তখনই হঠাৎ টের পেল চাতালের ওদিকটায় অন্ধকারে বসে দুটো লোক গভীর শলা পরামর্শ করে যাচ্ছে। 2-1 গুণময় রায় আর মাদলপুর শব্দ দুটো কানে এলো। সে একটু উৎকর্ণ হয়ে শুনতে লাগলো। একজন বলল, শোন পচা, বুক ঠুকে কাজটা করে ফেলতে পারলে আর আমার চিন্তা নেই। ধর যদি গয়না বেচে 20-30 হাজার টাকা পেয়ে যাই, তাহলে দুজনে মিলে নবাবগঞ্জে মনোহারির দোকান দেব। কথা দিচ্ছি, আর জীবনে চুরি জোচ্চুরি করব না। এই একটি বার ছাড়া। দেখ গদা, আমি জীবনে কখনো ওসব করিনি। ওসব করলে ভগবান পাপ দেয়। আহা, বলছি তো, এবারকার মতো পাপটা করে ফেলে একটা প্রায়শ্চিত্তির করে নিলেই হবে। ওরে, ভগবান তো পাপীদের জন্যই আসেন। তাই তো বলে পতিত পাবন। যদি ধরা পড়ে যাই? আর সে ভয় নেই, বিয়ে বাড়ি বলে কথা। লোকজনের যাতায়াত লেগেই আছে। ডেকোরেটরের লোক, জেনারেটরের লোক, না হয়তো রান্নার জোগালি। যা হোক একটা ভেগ ধরে নিলেই হবে। 4 মাইল তো মোটে রাস্তা। টুক করে কাজ সেরে ফিরে আসবো। এরা তার মাসির বাড়িতে চুরি করার মতলব মারছে দেখে গয়ারাম বেশ খুশি হলো। এলাকার ছেলে, সুতরাং পথঘাট চেনে। তাছাড়া পথের সাথীও পাওয়া যাবে। গয়ারাম একটু গলা খাঁকারি দিয়ে বলল, ভায়ারা একটু আনাড়ি মনে হচ্ছে। ছোকরা দুজন তার দিকে ফিরে চেয়ে বলল, তুমি কে? গয়ারাম হাতে হাত ঘষে বলল, দাশরথী পয়মালের নাম জানা আছে? পচা আর গদা তাড়াতাড়ি উঠে এসে তার দুপাশে জেঁকে বসে বলল, না ভাই, তিনি কে? এ লাইনে তিনি শেষ কথা। অত বড় গুণী আর এ লাইনে নেই। কুঞ্জপুরের কাছে থাকেন। একেবারে সাধু সন্তের মতো জীবন।
পাপের টাকা ভোগ করেন না, বিলিয়ে দেন। তার ছেলেরা অবশ্য ওই কর্ম করেই খাচ্ছে। পচা বলল, বটে, কিন্তু ভাই তুমি তো এ তল্লাটের লোক নও, কি মতলবে উদয় হয়েছ? আমাদের কি তল্লাট বলে কিছু আছে? পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হয়। তবে দাশরথী পয়মালের চেলা তো, পেটে বিদ্যেটা আছে বলে অসুবিধে হয় না। গদা খুব আহ্লাদের সঙ্গে বলল, এই তোমার মতোই একজন সঙ্গীকে আমরা খুঁজছি। আজ রাতে মাদলপুরের এক বিয়ে বাড়িতে একটা বড় দাঁও আছে। শুনেছি মেলা গয়নাগাটি আর টাকা পয়সার ব্যাপার আছে। গয়ারাম খুব একটা আগ্রহ দেখালো না। ভাবখানা ছোটোখাটো কাজে তার গা নেই। বলল, তা ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? ছেলের বাড়িতে তো বিশেষ গয়নাগাটি থাকবার কথা নয়, মেয়ের বাড়ি হলেও না হয় কথা ছিল। পচা মাথা চুলকে বলে, ছেলের বাড়ি বটে, তবে গুণময় রায় ব্যাংক থেকে 5 লাখ তুলেছে আর মদন শেঁকড়াকে 20 স্তর গয়নার বরাত দিয়েছে। এটা কিন্তু পাকা খবর। গয়ারাম বলল, আর রাস্তা চেনা আছে? শুনেছি মাদলপুর যেতে বড় একটা জলা পড়ে। ওসব তোমাকে ভাবতে হবে না, রাত বিরেতে আমাদের ওদিকে প্রায়ই যাতায়াত করতে হয়। গয়ারাম নিশ্চিন্তির শ্বাস ফেলল। যাক বাবা, 4-5 মাইল রাস্তা যে এই অন্ধকারে একা ঠেঙাতে হবে না, এটাই যথেষ্ট। গয়ারাম বলে, তা না হয় হলো, কিন্তু পেটে যে ছুঁচো ডন মারছে, খালি পেটে কি আর হাত পা সচল থাকে? এবার গদা বলল, এই বাজারেই আমার পিসে মশাইয়ের পাইস হোটেল, আমি এবেলা ম্যানেজারি করেছি, খাওয়ার ভাবনা কি? গয়ারাম ফের আরামের শ্বাস ছাড়ল। ভগবান একেবারে ছাপ্পার ফুঁড়ে দিচ্ছেন। খাওয়াটা মন্দ হলো না। ডাল ভাত আর নিরামিষ তরকারি, সঙ্গে 1 বাটি মাংস। চেটে পুটে খেয়ে 3 জন রওনা হয়ে পড়ল। ভূতনির জলা মাঠ ঘোর অন্ধকার, তবে পচা আর গদা পথঘাট ভালোই চেনে। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তায় ডাঙা জমি দিয়ে দিব্যি যাচ্ছে, পিছনে গয়ারাম। কিন্তু খানিকটা হাঁটার পরই গয়ারাম শুনতে পেল, অন্ধকারে এই নির্জন পথে তারা ঠিক একা নয়, আশেপাশে যেন আরও লোকজন চলেছে এবং তাদের ফিসফাস কথাবার্তাও শোনা যাচ্ছে। গয়ারাম একটু ঠাহর করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করল, কিন্তু একটু বাদেই শুনতে পেল 7-10 তফাতে বাঁ ধারে এক বুড়ো মানুষের কাশির শব্দ। তারপরেই ঘরে গলায় কেশো লোকটা কাকে যেন বলল, বুঝলি গাব্বু, এই কাশির জন্যই চুরি করা ছাড়তে হয়েছিল আমাকে। চোর কাশলেই সর্বনাশ, অথচ এমন দাঁওটাই কি ছাড়া যায় বলতো? আহা, তোমার ভিতরে যাওয়ার কি দরকার? তুমি বাইরে বসে কাজের লোকেদের সঙ্গে গপ্পসপ্প করো, আমি ভিতরে ঢুকে কাজ সেরে আসব। গুণময় রায়ের বাড়ির আনাচ কানাচ আমার চেনা। গয়ারাম প্রমাদ গুনল। পচা আর গদাই শুধু নয়, আরও নিশি কুটুমরাও তার মাসির বাড়ি যাচ্ছে। কয়েক কদম এগোতে না এগোতেই পিছন থেকে কয়েক জোড়া দৌড় পায়ের আওয়াজ পেল গয়ারাম। তার ডান দিক দিয়ে মাত্র 4-5 হাত তফাতে গোটা কয়েক ছোকরা গোছের লোক ছুটে গেল। পিছনের জন একটু উঁচু গলায় বলল, মাদলপুরের শীতলতলায় গুণময় রায়ের বাড়ি, বুঝলি তো? ভুল বাড়িতে ঢুকিস না। তারা ছুটতে ছুটতে এগিয়ে গেল। পচা থমকে দাঁড়িয়ে বলল, এটা কি হচ্ছে বলতো? গয়ারামও অবাক, বলল, তাই তো, এরা কারা? বুড়োটা পুরনো চোর কাশি, সঙ্গে ওর নাতি গাব্বু, আর যারা ছুটে গেল তারা পোড়া গাছতলার নন্দকিশোর সংঘের ছেলে, সবকটা চোর। পচা বলল, দৌড়তে হবে, নইলে পারবো না। 3 জনে যথেষ্ট বেগে দৌড়তে লাগলো। আশ্চর্যের বিষয়, দৌড়তে আরও 3টে দলকে একে একে ছাড়িয়ে গেল তারা, কিন্তু চতুর্থ দলটাকে পারল না।
হঠাৎ পটাপট ল্যাং মেরে তিনজনকেই ফেলে দিল জনা দশেক চোরের একটা দল। মুখে টর্চ মেরে একটা লোক বলল, এই খবরদার, আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করলে লাশ পুঁতে দেব। আমরা গিয়ে আগে চেঁচে পুঁছে নিই, তোরা পরে প্রসাদ পাবি। তিনজনে চিঁচি করতে লাগলো পড়ে থেকে। ঘণ্টা দেড়েক বাদে যখন তারা মাদলপুরে পৌঁছলো তখন তাদের দম বেরিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু মাদলপুর পৌঁছে তাদের চক্ষু চড়ক গাছ। রাত 9টা বেজে গিয়েছে। এই সময় গাঁ-গঞ্জের লোকের নিশুত রাত, কিন্তু কোথায় কি। গাঁয়ে ঢোকার মুখেই বটতলায় বেশ কয়েকটা হ্যাজাক জ্বলছে, আর সারি সারি টেবিল চেয়ার পেতে গাঁয়ের ছেলে ছোকরারা বসে কিসের যেন টিকিট বিক্রি করছে। বিভিন্ন টেবিলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেক লোক টিকিট কাটছে। গয়ারাম অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করল, এ কিসের লাইন দাদা? ও সব চোরেদের লাইন। কেন কেন, চোরের আবার লাইন কিসের? আহা, গুণময় বাবুর ছেলের বিয়ে শুনে চারদিক থেকে চোরেরা হাজির হচ্ছিল যে, নানা রকম ভেগ ধরেই আসছিল, ধরা পড়ে পেটাইও হচ্ছিল। কিন্তু গুণময় বাবুর দয়ার শরীর তো, তাই তিনি বললেন, ওরে বাপু, চোরেদেরও তো করে খেতে হবে। চুরি করতে চায় তো চেষ্টা করুক না, তবে বিশৃঙ্খলা যাতে না হয় তাও দেখতে হবে। তাই টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। আর 2 টাকার টিকিট কাটলে চুরি করার জন্য 1 ঘন্টা সময় পাওয়া যাবে, তবে চুরির সময় ধরা পড়লে 5 টাকা ফাইন। পচা আর গদা করুণ মুখে বলল, আমরা কি পারবো? কত বড় বড় নামজাদা সব চোরদের দেখতে পাচ্ছি। গয়ারাম দমে গিয়ে বলল, তাই তো হে। অগত্যা টিকিট কেটেই তারা 3 জন গাঁয়ে ঢুকল। গিয়ে দেখে গুণময় বাবুর বাড়ির সামনেও বেশ লম্বা লাইন। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। পেল্লায় বাগান, 2 মহলা বাড়ি, চারদিকে দাস দাসী লোক লস্করের অভাব নেই। চোরেদের সঙ্গে লাইন দিয়ে নিজের মাসির বাড়িতে ঢুকতে গয়ারামের বেশ প্রেস্টিজে লাগছিল, কিন্তু উপায় বাকি। সুতরাং পচা আর গদার পিছনে সেও লাইনে দাঁড়িয়ে দেখতে লাগলো। একটা ছোকরা চোর একটা শশা, একটা পাতিলেবু চুরি করে বেরিয়ে এলো। একজন আধবুড়ো লোক একটা পুরনো গামছা পেয়ে সেটা পতাকার মতো নাড়তে নাড়তে বিদেয় হলো। একজন একটা নারকেল পেয়ে সেটাকেই চুমু খেয়ে সবাইকে হাত উঁচু করে দেখালো। একজন পেয়েছে 1 মুঠো কাঁচা লঙ্কা, তার মুখখানা ভারী বেজার। বুড়ো চোর শশীপদ এখন চোখেও কম দেখে, কানেও কম শোনে। সে একগাছা ঝাঁটা হাতে বেরিয়ে এসে বিড়বিড় করতে করতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি মুখো রওনা হলো। তবে এর মধ্যেই এক ছোকরা চোর একখানা তাঁতের শাড়ি বগলে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতেই পচা বলল, ওই হচ্ছে 5টা গাঁয়ের মধ্যে সবচেয়ে প্রতিভাবান চোর ফটিক। হ্যাঁ। ঘণ্টাখানেক বাদে তাদের পালা আসতেই 3 জন হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়ি ঘর দেওয়ালের মধ্যে। সামনেই মেসোমশাই গুণময় রায়কে দাঁড়িয়ে থাকতে দেখে গয়ারাম তাড়াতাড়ি গিয়ে প্রণাম করল, কিন্তু গুণময় বাবু তাকে মোটেই পাত্তা না দিয়ে বললেন, অতিভক্তি চোরের লক্ষণ। মেসোমশাই, আমি গয়ারাম। আয়ারাম গয়ারামদেরই তো দেখছি রে বাবু। ভাগ্য ভালো, ঠিক এই সময়েই মাসি কি একটা কাজে মেশোকে ডাকতে এসেছিলেন। গয়ারাম চেঁচিয়ে উঠল, মাসি! মাসি হাঁ করে তার দিকে একটু চেয়ে থেকে বলেন, মরণ, তুই এই চোরেদের দলে কেন রে মুখ পোড়া? তোর চেহারাটাও তো চোর চোর দেখাচ্ছে। আয় আয়, ঘরে আয় বাবা, মুখখানা একদম শুকিয়ে গিয়েছে। পচা আর গদা গয়ারামের কাণ্ড দেখে হাঁ। পচা বলে উঠল, সে কি হে ভায়া, তুমি চোর নও? ভারী লজ্জা পেয়ে গয়ারাম আমতা আমতা করে বলল,
ইচ্ছে যে ছিল না তা নয়, তবে এ যাত্রায় আর হয়ে উঠল না। ভাইয়ারা, তোমরা বরং চেষ্টা করে দেখো। পচা আর গদা ভারী দুঃখিত হয়ে তার দিকে চেয়েই রইল। গদা বিড়বিড় করে বলল, নেমো খারাম আর কাকে বলে?